ডাক্তারবাবু, আমি সৌম্য লিখছি, দীঘার এক হোটেল থেকে। কি হলো, চিনতে পারলেন না তো? আমি সেই সৌম্য যার বিয়েতে আপনি সাক্ষী দিয়েছিলেন। তাও মনে পড়ছে না? না পড়াই স্বাভাবিক, যা ব্যস্ত লোক আপনি। আচ্ছা, আমার কথা মনে না থাক, রিক্তার কথা মনে আছে তো? রিক্তা মানে আপনাদের হাসপাতালের সেই পেশেন্ট যার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, রিক্তা ব্যানার্জি। এবার নিশ্চয়ই মনে পড়ছে। কি ভাবছেন, হঠাৎ আপনাকে লিখছি কেন? আপনি ছাড়া আর কাকে লিখব বলুন তো? আপনি ছাড়া সে সময় আমার মনের ব্যথা আর কে বুঝেছিল? যে বোঝার, সে তো বহুদিন আগেই আমায় জন্ম দিয়ে অবুঝের মতো পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। বাবাকেও হারিয়েছি মাত্র 9 বছর বয়সে। ভাই বোনও কেউ নেই। আমার এই কেউ না থাকার দুঃখটা ভুলিয়ে দিয়েছিল রিক্তা। ওরও তো মা, বাবা, ভাই, বোন কেউই নেই। সত্যিই ও রিক্তাই। জানেন ডাক্তারবাবু, প্রথম দিন সার্জিক্যাল আউটডোরে আপনাকে দেখেই মনে হয়েছিল অন্য সব ডাক্তারের থেকে আপনি একদম আলাদা। ভালো করে রিক্তাকে পরীক্ষা করার পর যখন বেসিনে হাত ধুচ্ছিলেন, তখন আপনার কপালে চিন্তার ভাঁজ দেখেছিলাম। ওকে বাইরে অপেক্ষা করতে বলে আপনি আমায় ভিতরে ডেকে নিয়ে গেলেন, বসতে বললেন। তারপর জিজ্ঞেস করলেন, পেশেন্ট আপনার কে হন? আমি বললাম, আমার ভাবি স্ত্রী। উত্তর শুনে আপনার মুখটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। আমি ভাবলাম বোধহয় কোনো ঔদ্ধত্য প্রকাশ করে ফেলেছি। আপনি মুহূর্তের মধ্যে স্বাভাবিক হয়ে গেলেন। গলার স্বরে সহানুভূতি মিশিয়ে আমায় জিজ্ঞেস করলেন, এত দেরি করলেন কেন? আমি চমকে উঠলাম। ভয়ে আতঙ্কে ফ্যাল ফ্যাল করে আপনার দিকে তাকিয়ে রইলাম। মুখ দিয়ে কোনো কথা বার হলো না। আপনি আমার মনের অবস্থা বুঝতে পেরে সস্নেহে আমার পিঠ চাপড়ে দিয়ে বলে উঠলেন, আরে মশাই, এত ভেঙে পড়লে চলে? আপনি ইয়ং ম্যান, আমিও তাই। আসুন একবার তবে লড়াইটা লড়ে দেখি। লড়াই, সত্যিই তো তাই। একধারে মৃত্যুর করাল থাবা, অন্যদিকে ডাক্তারদের নেতৃত্বে তার সমবেত প্রতিরোধ। মৃত্যুর কলরলেও আপনারা জীবনের জয়গান গান। আপনাদের ব্যবহার, কথাবার্তা, সহানুভূতি মৃত্যুপথযাত্রী রোগীদের কাছে আশার অমৃতবাণী হয়ে ঝরে পড়ে। এই দেখুন, ধান ভাঙতে শিবের গীত হয়ে যাচ্ছে, তাই না ডাক্তারবাবু? হ্যাঁ, যে কথা বলছিলাম, আপনি দেখে বললেন, অ্যাডভান্স স্টেজ, পুরো বাঁ স্তনটা ছড়িয়ে গেছে। আপনি আগে টের পাননি? আমি বললাম, ও আমায় কিছুই জানায়নি। হয়তো লজ্জা পেয়েছিল কিংবা ভেবেছিল আমি যদি ওকে ছেড়ে চলে যাই। আরও 2-4টে কথার পর আপনি সেদিনই ওকে অ্যাসপিরেশন বায়োপসি করলেন। পরের দিন বোর্ড বসবে, সেখানে আসতে বললেন। পরের দিন সকালে এসে প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে রিক্তার রিপোর্ট পেলাম। আপনার অনুমানই ঠিক ডাক্তারবাবু, অসুখটা ক্যান্সার। বোর্ডের সিদ্ধান্ত হলো রেডিয়েশন ও কেমোথেরাপি দেয়া হবে, অপারেশন করা যাবে না। সে স্টেজ নাকি পার হয়ে গেছে। আপনি সেদিনই ওর জন্যে একটা জেনারেল বেডের ব্যবস্থা করে দিলেন। কি ডাক্তারবাবু, সব ঠিক লিখছি তো? দেখুন তো, মনের মধ্যে সব ঘটনা কেমন পর পর সাজিয়ে রেখেছি। আপনার সাথে সেদিনই আমি পরামর্শ করলাম রিক্তাকে ব্যাপারটা কিভাবে জানাবো। আপনি বললেন, দেখুন, অযথা সেন্টিমেন্টাল হয়ে লাভ নেই, বাস্তবটাকে মেনে নিতেই হবে। আপনার ভাবি স্ত্রী যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়ে,
ওনার কাছে কিছুই গোপন করা যাবে না। তাছাড়া চিকিৎসার জন্য ওনার কোঅপারেশনেরও প্রয়োজন। কাজেই খুব ঠান্ডা মাথায় সময় ও সুযোগ বুঝে ওনার সঙ্গে পুরো ব্যাপারটা আলোচনা করুন। উইশ ইউর গুড লাক। ইভিনিং রাউন্ডে দেখা হবে। না, আর দেরি নয়। ডাক্তারবাবুর পরামর্শকে শিরোধার্য করে সেদিন বিকেলেই ওকে এ কথা সে কথার পর ওই প্রসঙ্গ তুলতেই ও আমায় থামিয়ে দিয়ে বলে উঠল, আমি সব জানি সৌম্য। আজ থেকে মাস তিনেক আগে যখন এই রোগ আমায় প্রথম ছুঁয়েছিল, আমি কিন্তু তখনই বুঝেছিলাম এটা ক্যান্সার। ক্যান্সার হলে তো কেউ বাঁচে না, তাই তোমাকে কিছু বলিনি। বললে তো তুমি তখনই পাগলামি শুরু করতে। অবশ্য গোপন করে আর রাখতে পারলাম কই। সেদিন আমাদের বাড়িতে আমায় একা পেয়ে যেই তুমি দুষ্টুমি শুরু করলে, আমি প্রমাদ গুনলাম। তোমার হাত থেকে প্রথমে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ বুকে অসহ্য যন্ত্রণা শুরু হতেই তুমি সব বুঝে ফেললে। বিশ্বাস করো সৌম্য, আমি আরও কয়েকটা দিন তোমায় একটু আনন্দে রাখতে চেয়েছিলাম। নিজের যন্ত্রণা নিজের মধ্যেই রাখতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমায় তুমি ক্ষমা করো। বুঝুন ডাক্তারবাবু, তখন আমার মনের অবস্থা। আমার বুকের ভিতর থেকে একটা চাপা কান্না যেন গলায় এসে আটকে গেছে। আমি অনেক কষ্টে শুধু বললাম, এ তুমি কি করলে রিক্তা? তুমি না শিক্ষিতা মেয়ে? তুমি কি জানো না প্রথম পর্যায়ে ধরা পড়লে ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়? বলো, তুমি কি জানতে না? রিক্তা আমার প্রশ্নের কি উত্তর দিয়েছিল জানেন ডাক্তারবাবু? সৌম্য, আমায় একবার শেষের কবিতা বইটা পড়তে দেবে? সেই যে কবিতাটা তুমি আর আমি একসঙ্গে পড়তাম, তোমার মনে আছে? মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। এসব কথা তো আপনি জানেন না, তাই লিখছি, রাগ করবেন না যেন। তারপর তো হঠাৎ আমি ক্ষেপে উঠলাম ওকে বিয়ে করার জন্য। ক্ষেপে ওঠা কথাটা কিন্তু আপনিই ব্যবহার করেছিলেন আমার সম্বন্ধে। আমার আত্মীয় স্বজনেরা অনেকে বুঝিয়েছিল আমায়, অফিস কলিগরাও বলেছিল, বে প্র্যাকটিক্যাল সৌম্য, একটা হাফ ডেড মেয়ের গলায় মালা দেওয়া পাগলামি ছাড়া আর কিছুই নয়। রিক্তা বলেছিল, না না সৌম্য, তা হয় না। তুমি তো জানো আমার পরিণতি। সব জেনে শুনে কেন তুমি এরকম অবুঝের মতো করছো? না, এ কিছুতেই হতে পারে না। এত বড় ভুল তুমি করো না সৌম্য। শুধু না করেননি আপনি, জিজ্ঞেস করেছিলেন কেন আমি এমন পাগলামো করছি। আমি বলেছিলাম, রিক্তা যাবার আগে অন্তত এটুকু জেনে যাক তার সৌম্য তাকে সত্যি ভালোবাসত। রিক্তাকে নিয়েই সে বাঁচতে চেয়েছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়েও এই সত্যি কথাটা উচ্চারণ করার মতো মনের জোর তার ছিল। তারপর একদিন আমাদের বিয়ে হলো, রেজিস্ট্রি ম্যারেজ। আপনি সাক্ষী দিলেন। মালা বদলের পর যখন আপনাকে প্রণাম করলাম, আপনি ধরা গলায় বলেছিলেন, যেখানেই থেকো সুখে থাকো। রিক্তা দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করেছিল, মৃত্যুর পরেও? বলুন না ডাক্তারবাবু, মৃত্যুর পরেও? আপনি রিক্তাকে জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কেঁদে উঠেছিলেন। তখন মনে হয়েছিল আপনি আগে মানুষ, ভালো মন্দে মেশানো একটা মানুষ,
তারপর ডাক্তার। আমাদের বিয়েতে কোনো শাঁখ বাজেনি, কোনো উলুধ্বনিও হয়নি। ওর বাসর হয়েছিল হাসপাতালের বেডে আর আমার গেস্ট হাউসের বেডে। কয়েকদিন বাদে রে শেষ হতেই আপনার স্যারের কাছে ছুটি চাইলাম। উনি রাজি হলেন, তবে প্রত্যেক সপ্তাহে এই হাসপাতালে এসে কেমোথেরাপি নিতে বললেন। আপনি ডিসচার্জ সার্টিফিকেট লিখে সব নির্দেশ ভালোভাবে বুঝিয়ে দিলেন। ছুটি পেয়ে আপনাকে আর স্যারকে প্রণাম করে শিষ্টারদের ধন্যবাদ জানিয়ে হনিমুন করতে বেরিয়ে পড়লাম। নব দম্পতি নতুন সংসার পাতলাম এখানকার এক হোটেলে। ওকে আমি অনেক বুঝিয়েছিলাম কলকাতায় গিয়ে বাকে চিকিৎসা করানোর জন্য। ও কিছুতেই রাজি হলো না। আসলে ও আমাকে তখন এক মুহূর্তও ছাড়তে চাইতো না। কি সুখে যে ওকে নিয়ে এখানে 3 সপ্তাহ কাটিয়েছি তা শুধু আমিই জানি। রোজ সকাল বিকেল দুবেলা আমরা সমুদ্রের ধারে বেড়াতাম। রাতে হোটেলের লনে বসে ও গান গাইতো। ওই গানটা ওর খুব প্রিয় ছিল। যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো, যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো। আমি বারণ করতাম ওই গানটা গাইতে, তবু ও জোর করেই গাইতো। আমার দুটো চোখ জলে ভরে যেত। দিন দিন ও কেমন দুর্বল হয়ে পড়েছিল। রাতের দিকে জ্বর হচ্ছিল, বুকে ব্যথা হতো, সঙ্গে মাঝে মাঝেই শ্বাসকষ্ট। আমি জোর করলেও ডাক্তার ডাকতে দিত না, শুধু বলতো, শেষ কটা দিন আমায় একটু শান্তিতে থাকতে দেবে না? কাউকে ডাকতে হবে না, শুধু তুমি আমার পাশে বসো, আমায় ছেড়ে কোথাও যেও না। প্রায় দিন রাতেই ওকে নিয়ে আমি ছাদে বসতাম। ও কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকতো। মাঝে মাঝে বলতো, নিজেকে এভাবে ঠকালে কেন সৌম্য? কি পেলে বলো না গো, কি পেলে এই আত্মত্যাগে? বলো না, বলো না গো। আমি কোনো উত্তর দিতাম না। একদিন সকাল থেকে ওর খুব বাড়াবাড়ি, তবু সন্ধেবেলা ছাদে যেতে চাইল। অনেক কষ্টে ধরে ধরে ওকে ছাদে নিয়ে গেলাম। আমার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকলো। খুব শ্বাসকষ্ট হচ্ছিল, গায়ে জ্বরও ছিল। আপনার লেখা ডিসচার্জ সার্টিফিকেটের ওষুধগুলোই খাওয়াচ্ছিলাম, কিন্তু সেদিন সকাল থেকে ও কোনো ওষুধই খায়নি, আমি জোর করা সত্ত্বেও না। হঠাৎ রিক্তা আমায় একটা গান গাইতে বলল। সৌম্য, একবার সেই গানটা গাও না গো। জীবনে যত পূজা হলো না সারা। আমি না করাতে আমায় জোর করল। আমি গাইলাম। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। রিক্তা, তোমার খুব কষ্ট হচ্ছে? এই তো আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। রিক্তা, রিক্তা। রিক্তা আমায় জড়িয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু পারল না। হঠাৎ স্থির হয়ে গেল, মাথাটা আমার কোলে একপাশে হেলে গেল।
নিশ্চয়ই ভাবছেন তখন আমি কি করেছিলাম। না, আমি কোনো চিৎকার চেঁচামেচি করিনি, কান্নাকাটিও না। ধবধবে জ্যোৎস্নার নিচে ওকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। হোটেলের ম্যানেজার হঠাৎ ওপরে এসে আমাদের ওই অবস্থায় দেখতে পান। ওর শেষ কাজের ব্যবস্থা উনিই করেছিলেন। ওনার নাম রাজা রায়। সেই রাজাদার হোটেলেই আমি বহাল তবিয়তে আছি। ডাক্তারবাবু, একটা শেষ অনুরোধ করব, রাখবেন? আপনাদের হাসপাতালে আমায় একটা কাজ দিতে পারেন, যে কোনো কাজ। আপনারা সবাই ওখানে মৃত্যুর বিরুদ্ধে জীবনের জন্য লড়াই করেন। নিন না সেই লড়াইয়ে আমাকেও শরিক করে। রিক্তা নেই, কিন্তু আরও অনেক ক্যান্সার রোগী তো ওখানে আছে। ওদের জন্য আমি কি কিছুই করতে পারি না? প্রণাম নেবেন। স্নেহভাজন সৌম্য।